সালাম আলাইকুম। আমি এই মুহূর্তে আছি কাতারের রাজধানী দোহাতে এবং হাঁটছি সৌক ওয়াকিফের একটু পাশ দিয়ে। সৌক ওয়াকিফ নিয়ে আলোচনা করব। তার আগে চলেন একটু আলোচনা করি কাতার আসলে কিভাবে কাতার হয়ে ওঠে, কাতার হয়ে ওঠার গল্প। কাতারের হিস্ট্রি আমরা ঘাটাঘাটি করলে দেখি যে একটা সময় কাতার আসলে এত উন্নত ছিল না। আগে আসলে কাতারের মানুষজন বা মানুষের মেইন পেশা ছিল কিন্তু ফিশারম্যান। এই অঞ্চলকে কেন্দ্র করে কিছু ব্যবসা বাণিজ্য হতো, দূর দূরান্ত থেকে পৃথিবীর বিভিন্ন দেশের বা আশপাশের দেশগুলোর মানুষজন আসতো, কিছু ট্রেডিং হতো, বিভিন্ন জিনিস লোকজন এখানে আনা নেওয়া করতো। এই পর্যন্ত সীমাবদ্ধ ছিল এবং সেখান থেকে আসলে কাতার হয়ে ওঠার বেশ কিছু আসলে গল্প আছে। প্রথম যেটা আমরা জানি যে কাতার বিখ্যাত হচ্ছে তেলের জন্য এবং এই তেলকে কেন্দ্র করে কাতারের ভাগ্যটা বদলে যায় এবং এর প্রথম শুরুটা বা প্রথম একটা আন্ডারস্ট্যান্ডিং 1939 অথবা 1940 সালের দিকে কাতারে যে তেল আছে এই ব্যাপারটা কিন্তু টের পাওয়া যায়। তারপরে আবার বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পরে বা শেষ হওয়ার পরে আস্তে আস্তে এই তেলের দিকে মনোযোগ দেওয়া হয় এবং কাতার সেখান থেকে তেল উত্তোলন করতে থাকে। কিন্তু প্রবলেম হলো যে এটা খুব বেশি পরিমাণে যে ছিল তা না। কারণ সৌদি কাতার যে যে পরিমাণ তেল উৎপাদন করতো সেটা সৌদির সাথে কম্পেয়ার করলে সৌদির 10 ভাগের 1 ভাগ, ইরাকের সাথে বা ইউএইর সাথে যদি তুলনা করা হয় তাহলে এটা 4 ভাগের 1 ভাগ। তো যে কারণে এটা অত বেশি পরিমাণে ছিল না। আর এছাড়াও অন্যান্য দেশগুলো যেহেতু তাদের তেল উৎপাদনও বেশি ছিল, সুতরাং ওইখানে সবাই মিলেই তো ট্রেডিং এ অবস্থান নিয়েছিল। তো কাতারের ক্ষেত্রে যেটা হয় যে এটা 1971 সালে, মানে কাতার যখন স্বাধীন হয়, এর আগে 1968 সালে কিন্তু এখানে একটা ফেডারেল বা কয়েকটা স্টেট নিয়ে ইউএই কিন্তু এটা ফেডারেল গভর্নমেন্ট করার পথে হাঁটছিল বা একটা আলোচনা কিন্তু তখন টেবিলে ছিল যে কাতার কিন্তু ইউএইর যে এরকম স্টেট যেগুলো আছে ওরকম একটা স্টেট কাতার এবং বাহরাইন এরকম হয়ে যাওয়ার একটা আলোচনা ছিল। কিন্তু কাতার যে সেটাতে আবার সায় দেয়নি এবং সেটা সচেতনে তারা এখান থেকে বের হয়ে 1971 সালের 3 সেপ্টেম্বর তারা কিন্তু নিজ দেশ বা নিজস্ব রাষ্ট্র গঠন করে। এরপরেই কিন্তু কাতারের আসলে খেলাটা বা হিসাবটা বদলে যায় এবং পরবর্তীতে একই টাইমে কিন্তু ওই সময়ই ওই বছরই তারা আবিষ্কার করে যে তাদের কাছে ন্যাচারাল গ্যাসের কিন্তু বড় ধরনের রিসোর্স আছে এবং বলা হয়ে থাকে যে কাতার পৃথিবীর সবচেয়ে বেশি সিঙ্গেল নন অ্যাসোসিয়েটেড ন্যাচারাল গ্যাসের উৎপাদনকারী প্রতিষ্ঠান। তারা এত পরিমাণ মানে ইটস আ ভেরি গুড লাক ফর দেম যে এত পরিমাণ ন্যাচারাল গ্যাসের সন্ধান পায় তারা, যে এই তেলের একটা আলাদা বৈশিষ্ট্য কি যে এর সাথে কিন্তু অয়েল মিশ্রিত থাকে না, এটা পিওর নন অ্যাসোসিয়েটেড ন্যাচারাল গ্যাস। তো এইটা পাওয়ার পরেই কিন্তু কাতারের নতুন ইতিহাসের একটা সূচনার শুরু। কিন্তু যদিও সাথে সাথে তারা গ্যাস রপ্তানি করাটা সহজ ছিল না, কারণ তখন আসলে তারা এই ন্যাচারাল গ্যাসই বা কোন জায়গায় রপ্তানি করবে, অত ডিমান্ডও ছিল না। আর যতটুকু ডিমান্ড ছিল সেটা আসলে এমনিতেই কাবার হয়ে যাচ্ছিল। পাশাপাশি কাতার যদি তার পার্শ্ববর্তী কোনো দেশে এটা রপ্তানি করতে চাইতো সেটাও সম্ভব ছিল না, কারণ পার্শ্ববর্তী সব দেশই তেল আসলে উৎপাদন করছিল, যে কারণে ইট ওয়াজ নট ইজি। চাইলেও তারা আসলে করতে পারতো না, যে কারণে বা পাইপ দিয়েও যে কোনো একটা দেশে পাঠাবে বা জাপান বলেন, ইউরোপ আমেরিকার যারা ওয়েস্টের যে অন্যান্য দেশগুলো আছে সেখানেও যে তারা তেল রপ্তানি করবে এরকম চাহিদাও ছিল না। আর দূর দূরান্তের যে দেশগুলো মানে অসম্ভব ছিল, যে এত এত দূরে আসলে তেল নিয়ে যাওয়াটা তাদের জন্য টাফ ছিল, এটা সম্ভবই ছিল না। বাট আস্তে আস্তে এবং বলা হয়ে থাকে যে 1991 সালের দিকে কাতার প্রথমবারের মতো ন্যাচারাল গ্যাসের প্রোডাকশনে যায়, কমার্শিয়াল প্রোডাকশনে যায় এবং একটু কাজ করে 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 আস্তে আস্তে তারা মার্কেটটা তৈরি করতে থাকে। এবং সবচেয়ে বড় সুখবরটা আসে কাতারের, আমি বলবো যে নতুন দিনের শুরুটা আসে 1997 সালে এবং প্রথম সফলতা আসে 1997 সালে, যখন কাতার গ্যাসকে এলএনজি করে, অর্থাৎ
লিকুইড ন্যাচারাল গ্যাসে রূপান্তর করে সেটা তারা প্রথমবারের মতো রপ্তানি করতে পারে জাপানের চিবু ইলেকট্রিক এরিয়াতে। এবং এলএনজির একটা আলাদা বৈশিষ্ট্য ছিল যে এলএনজি মানে গ্যাসকে কম্প্রেস করে এলএনজিতে রূপান্তর করে দেখা যায় যে অনেক বেশি গ্যাস তারা সহজেই অন্য একটা দেশে, যদিও এতে এতে তাদের আলাদা কিছু কাজ করতে হতো, যে প্রচুর টেম্পারেচারকে প্রচুর ঠান্ডা মানে 5 ডিগ্রি সেলসিয়াস বা এরকম প্রচুর ঠান্ডা করে কিন্তু এলএনজি গ্যাসটাকে সংরক্ষণ করতে হতো বা এলএনজি গ্যাসটাকে আসলে পাঠাতে হতো, যে কারণে এটা আবার টাফ ছিল। আগে থেকে তারা চেষ্টা করলেও এটা প্রযুক্তিগত কিছু সীমাবদ্ধতা থাকায় এটাতে পুরোপুরি সফল হয়ে উঠতে পারে নাই। বাট ফাইনালি যখন তারা পারলো এবং প্রথমবারের মতো তারা দেখিয়ে দিল, জাপানে তাদের গ্যাসের এই রপ্তানি এলএনজি বা গ্যাসের এই রপ্তানিটা হলো, দেন ইট ওয়াজ an awesome journey for them and ফাইনালি এর থেকে তাদের অর্থনৈতিক ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন আসে। এবং ফাইনালি এই জায়গায় 2022 সাল বা করোনার পরে আরো 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 ভালো পরিবর্তন আসে। এন্ড ফাইনালি সবচেয়ে মানে আরো হেল্পফুল যেটা হচ্ছে যে কাতার ধনী থেকে আরো ধনী হওয়ার পেছনে আমি বলবো যে করোনা বা করোনার পরে যে ইউক্রেন রাশিয়া যুদ্ধের একটা প্রভাব ছিল সেটাও তাদেরকে হেল্প করেছে। কারণ ইউরোপের অনেক দেশই মূলত রাশিয়া থেকে কিন্তু এলএনজি আমদানি করতো। তো সেই জায়গায় যেহেতু আসলে তাদের পলিটিক্যাল একটা ওয়ারের সূচনা হয় এবং রাজনৈতিক কিছু মতভিন্নতা দেখা দেয়, ওই জায়গায় ইউরোপিয়ান দেশগুলো আস্তে আস্তে কাতারের দিকে ঝুঁকতে থাকে এবং কাতার সেই সুযোগটাও কিন্তু হাতছাড়া করেনি, তারা এটাকে আসলে কাজে লাগিয়েছে।